আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদেরকে টেস্ট পেপার সলভিং ক্লাসে আবারও স্বাগতম। তো আমরা গত ক্লাসের মধ্যে অনেক কিছু করেছি, অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন সলভ করেছি। এবার আমরা বাকি বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবো আর কি, ঠিক আছে না? ওকে, আজকে আমরা শুরু করবো দিনাজপুর বোর্ড 2022। এখানে কতে বলেছে কি, কতে বলেছে কার্যকরী সুদের হার কি। কার্যকরী সুদের হার হচ্ছে আমরা পড়েছিলাম আগে, সেজন্য হচ্ছে আমরা বেশি ডিসকাস করতেছি না। অর্থের সময়মূল্য ধারণা কেন ব্যবহার করা হয়, এটাও আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি। সো এগুলো নিয়ে হচ্ছে আর বেশি আলোচনা করতেছি না আর কি আমি। এখন আসো সোজা গ আর ঘতে যাব। গতে কি কি বলেছে দেখো। গতে জানতে চাইছে উদ্দীপকের সোনালী ব্যাংকে সুদের হার নির্ণয় করো। সোনালী ব্যাংকের সুদের হার নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে উদ্দীপকটা পড়বো। আর আমি কিন্তু গত ক্লাসে তোমাদেরকে বলেছি যে গয়ের জন্য একবার উদ্দীপক পড়বা, ঘয়ের জন্য একবার উদ্দীপক পড়বা, তাহলে হচ্ছে আমাদের কোনো ইনফরমেশন বাদ যাওয়ার সুযোগ থাকবে না। ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা গতে উদ্দীপকটা পড়ি। জনাব মামুন সোনালী ব্যাংকে 3 বছর পূর্বে দ্বিগুণ হবার শর্তে 50,000 টাকা জমা রেখেছিলেন। ওকে, ফাইন। এ বাবদ বর্তমানে তিনি 1 লক্ষ টাকা পেয়েছেন। উক্ত টাকা তিনি 10% সুদে 5 বছরের জন্য জনতা ব্যাংকে জমা রাখতে চান। তার স্ত্রী উক্ত টাকা দিয়ে জমি ক্রয়ের পরামর্শ দেন, যেটি মূল্য 5 বছর পর 60,000 টাকা বৃদ্ধি পাবে। ওকে, ঠিক আছে। আমাদেরকে গতে কি বললো, সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে সুদের হার নির্ণয়ের জন্য আমাদের উদ্দীপকের কতটুক প্রয়োজন? এটুক নিলেই এনাফ। আমাদেরকে 3 বছর দেওয়া আছে, দ্বিগুণ হবার শর্তে 50,000 টাকা জমা রেখেছিলেন, এটুকুই এনাফ গয়ের আনসারের জন্য। ঠিক আছে, এখন আমরা দেখি গয়ের আনসারটা কীভাবে করেছে। আমরা 72 বিধি দিয়ে সুন্দরভাবে করতে পারবো, যেহেতু এটা 3 গুণ হয়ে গেছে আর কি। হ্যাঁ, 3 গুণ না, দ্বিগুণ হয়েছে। 72 বিধি অনুসারে তো দ্বিগুণ হওয়ার ফর্মুলা 72 বিধিটা। তাহলে হচ্ছে আমরা 72 বিধি দিয়ে খুব ইজিলি করতে পারবো। ঠিক আছে, দেখো এবার বছর এন দেওয়া আছে 3 বছর। ঠিক আছে, সুদের হার এই সিম্পল সূত্রটা দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে না? 72 হচ্ছে 72 বিধির 72, এন দিয়ে হচ্ছে 3 বোঝাইছে, যেটা দেওয়া আছে কোয়েশনের মধ্যে। তাহলে 3 আমরা বসাই দিলাম, তাহলে 24% পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে, ফাইন। এবার আসো আমরা ঘ নাম্বারটা দেখব। ঘ নাম্বারের মধ্যে কি বলেছে? ঘ নাম্বারের মধ্যে বলেছে হচ্ছে উদ্দীপকে জনাব মামুনের কোন ক্ষেত্রে বিনিয়োগ করা উচিত হবে বলে তুমি মনে করো। ঠিক আছে, এখানের মধ্যে কি হয়েছে দেখো। এখানে কিন্তু 2টা জিনিস আছে। এখানে কি আছে দেখো, এ বাবদ বর্তমানে তিনি 1 লক্ষ টাকা পেয়েছেন। ঠিক আছে, এটা কখন পেয়েছে? এটা বর্তমানে পেয়েছে আর কি। 3 বছর পূর্বে টাকা জমা রাখছিল 50,000 টাকা, বর্তমানে 1 লক্ষ টাকা পেয়েছে। ঠিক আছে, তাহলে উক্ত টাকা তিনি 10% সুদে 5 বছরের জন্য কি জনতা ব্যাংকে জমা রাখতে চান। ঠিক আছে, এটা গেল একটা কি, এটা গেল একটা ক্ষেত্র বা একটা প্রকল্প। ঠিক আছে, তারপর কি বলছে, তার স্ত্রী উক্ত টাকা দিয়ে জমি ক্রয়ের পরামর্শ দেন। তাহলে এটা হচ্ছে আরেকটি প্রকল্প। তাহলে কি বলছে, এখানে 5 বছর পর 60,000 টাকা বৃদ্ধি পাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কোন ক্ষেত্রে বিনিয়োগ করা উচিত হয় বলে তুমি মনে করো? ঠিক আছে, তুমি তো বিগত ক্লাসে আমরা অনেকগুলো কোয়েশ্চেন সলভ করেছি আর কি। তাহলে সেখান থেকে তুমি অনেক কিছু শিখেছো। তাহলে তুমি নিজে নিজে একটু ভাবো তো, এক্ষেত্রে কি হতে পারে, কোন ক্ষেত্রে বিনিয়োগ করা উচিত হবে বলে তুমি মনে করো? তুমি কি মনে করো? ঠিক আছে, তুমি নিজের সিচুয়েশনের সাথে এই সিচুয়েশনটাকে নিজের মতো করে তুমি ভাবো যে তোমার ক্ষেত্রে তুমি কি করতা, তোমার ক্ষেত্রে হলে তুমি কি করতা। এখানে দেখো, আবার দেখো কোয়েশ্চেনটা, আবার দেখো। উক্ত টাকা তিনি 10% সুদে 5 বছরের জন্য জনতা ব্যাংকে রাখতে চান। তারপর বললো কি, তার স্ত্রী উক্ত টাকা দিয়ে জমি ক্রয়ের পরামর্শ দেন, যেটির মূল্য আগামী 5 বছর পর 60,000 টাকা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে জমির মূল্য কত হবে 5 বছর পর? 1,60,000 টাকা। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে 2টা জিনিস পাবো। একটা হচ্ছে ব্যাংকে জমা রাখতেছে, আর একটা হচ্ছে জমি কিনতেছে। তাহলে তুমি কোন ক্ষেত্রে বিনিয়োগ করতে, যদি তোমার সাথে হতো, তুমি যেটা থেকে বেশি প্রফিট পাবা বা বেশি রিটার্ন পাবা, তুমি সেটাতে ইনভেস্ট করবা। ঠিক আছে, তাহলে তুমি যদি ব্যাংক থেকে বেশি রিটার্ন পাও, তাহলে তুমি ব্যাংকে ইনভেস্ট করবা। যদি তুমি জমি থেকে বেশি রিটার্ন পাও, তাহলে তুমি জমিতে ইনভেস্ট করবা। তাহলে এখানে দেখো 60,000 টাকা যেটা দেওয়া আছে, এটা কত হবে আলটিমেটলি? 1,60,000 টাকা। ওকে, এখন যদি ব্যাংকের যে টাকাটা জমা রেখেছে, সেই টাকাটা যদি 1,60,000 থেকে বড় হয়, তাহলে আমরা ওই প্রকল্পটা অ্যাকসেপ্ট করব। আর যদি
ওইটা থেকে কম হয়, অর্থাৎ 1,60,000 থেকে কম হয়, তাহলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করব। অর্থাৎ জমি ক্রয়ের সিদ্ধান্তটাই হবে বেটার। ঠিক আছে, এবার আসো আমরা দেখি ঘতে কীভাবে করেছে। এই যে দেখো, এবার গতে কি করলো, ভবিষ্যৎ মূল্য বের করলো। ঠিক আছে, কিসের ভবিষ্যৎ মূল্য? এটা কিন্তু ব্যাংকের মধ্যে টাকা জমা রাখলে যেটা হতো আর কি, ফিউচার ভ্যালু যেটা হতো সেটা নির্ণয় করা হয়েছে। এখানে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, এটা উদ্দীপকের মধ্যে দেওয়া আছে 1 লক্ষ টাকা। তারপর হচ্ছে আয়ের মান দেওয়া আছে, এনের মানও দেওয়া আছে 5 বছর। দেন আমরা ফিউচার ভ্যালু সূত্রটা বসাই, সিম্পলি ফিউচার ভ্যালুটা বের করলাম 1,61,051 টাকা। ঠিক আছে, এখন জনতা ব্যাংকে জমার উপর সুদের পরিমাণ হচ্ছে 61,051 টাকা। আচ্ছা, তোমার এত কিছু লেখার দরকার নেই। ঠিক আছে, তুমি জাস্ট একটা সিদ্ধান্ত দিতে পারবা, বলবা যে হচ্ছে এখান থেকে 1,61,000 টাকা পাই, এখান থেকে 1,61,000 টাকা পাবো 5 বছর পর। এরপরে যদি জমিতে ইনভেস্ট করি তাহলে আমরা পাবো 1,60,000 টাকা। তাহলে আমাদের লাভ কোনটাতে? অবশ্যই জনতা ব্যাংকে ইনভেস্ট করাটা হচ্ছে আমাদের লাভ। সো কোনটা তুমি অ্যাকসেপ্ট করবা? অবশ্যই জনতা ব্যাংকেরটা অ্যাকসেপ্ট করবা। তুমি হচ্ছে এখানে সুন্দরভাবে এটা একটু গুছাই লিখে দেবে, জাস্ট একটু কি। ওকে, এখন আসো আমরা পরবর্তী একটা কোয়েশ্চেন দেখি। কুমিল্লা বোর্ড 2022। ওকে, সুযোগ ব্যয় কি? আচ্ছা, সুযোগ ব্যয় কি? সাধারণ বৃত্তি বলতে কি বোঝো? সাধারণ বৃত্তি বলতে কি বোঝো সেটা আমরা পূর্বে আলোচনা করেছি। এখন সুযোগ ব্যয়টা একটু বুঝিয়ে দিই। অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয়কে বলা হয় অপরচুনিটি কস্ট। ঠিক আছে, তাহলে সুযোগ ব্যয় কোনটা? ধরো তোমার কাছে 2টা প্রকল্প আছে, তুমি ধরো আগের কোয়েশ্চেনটাই ধরো। ঠিক আছে, তোমার কাছে 2টা অপরচুনিটি ছিল, হয় ব্যাংকে ইনভেস্ট করবা, না হয় জমি কিনবা। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে তুমি কোনটা অ্যাকসেপ্ট করবা? তোমাকে যে কোনো একটা অ্যাকসেপ্ট করতে হবে, তুমি দুটোটা অ্যাকসেপ্ট করতে পারবে না। ঠিক আছে না? তাহলে তুমি যদি জমিতে ইনভেস্ট করতে চাও তাহলে তোমাকে ব্যাংকের মধ্যে যে ইনভেস্টটা করতে চাইছিলা সেটা বাদ দিতে হবে। আর যদি ব্যাংকে ইনভেস্ট করো তাহলে জমির কথাটা বাদ দেওয়া লাগবে। তাহলে তুমি যদি ব্যাংকে ইনভেস্ট করো তখন জমিটা হবে তোমার অপরচুনিটি কস্ট, আর তুমি যদি জমিতে ইনভেস্ট করো তাহলে সেটা তখন ব্যাংক হবে তোমার কি, অপরচুনিটি কস্ট। এটা আংশিকও হতে পারে, পুরোপুরিও হতে পারে। এটাই হলো সুযোগ ব্যয়। ঠিক আছে, এটা হচ্ছে আমি ডিটেলসে বলে দিলাম আর কি। এখন দেখো বইয়ের ভাষায় কী লিখেছে, যখন কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য আরেকটি প্রকল্প বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয় তখন তাকে বিনিয়োগের সুযোগ ব্যয় বলে বা অপরচুনিটি কস্ট বলা হয়। এবার আসো আমরা গ আর ঘ দেখব। গ আর ঘতে কি বলেছে দেখো, গতে বলেছে 10 বছর পরে কেয়া কত টাকা পাবে। তাহলে এটা হচ্ছে একটা ফিউচার ভ্যালু। ওকে, 10 বছর পরে, 10 বছর পরের কথা জানতে চেয়েছে, তাহলে সেটা কি ফিউচার ভ্যালু। ওকে ফাইন, তাহলে এবার হচ্ছে আমরা উদ্দীপকটা একটু পড়ব। দেখো, কেয়া ও রেখা 2 বান্ধবী। ওকে, তারা লেখাপড়া শেষ করে সম্প্রতি একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে চাকরি পেয়েছে। ভবিষ্যৎ সঞ্চয়ের কথা চিন্তা করে তারা দুই বান্ধবী যমুনা ব্যাংকে যান। যমুনা ব্যাংকে যান। ব্যাংক ব্যবস্থাপক তাদের বলেন যে সঞ্চয়ের ওপর বছরের শুরুতে, দেখো এই ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো, কি ওয়ার্ডগুলো হচ্ছে তোমাকে মার্ক করা প্রয়োজন, মানে তোমরা হচ্ছে পেন্সিল দিয়ে মার্ক করবে আর কি। বছরের শুরুতে ও শেষে সুদ গণনা করা হয়। তাহলে ওরা দুইভাবে সুদ গণনা করে, একটা হচ্ছে শুরুতে, একটা হচ্ছে শেষে। ঠিক আছে, এক্ষেত্রে সুদের হারের পার্থক্য রয়েছে। কেয়া বছরের শুরুতে 8% সুদে এবং রেখা বছরের শেষে 10% সুদে কি 25,000 টাকা করে 10 বছরের জন্য ব্যাংকে জমা করেন। তাহলে ওদের এর মান কিন্তু সেম। এর মান কেন সেম? কারণ হচ্ছে প্রত্যেক বছর 25,000 টাকা করে জমা রাখতেছে, এটা হচ্ছে একটা এনুইটি। ঠিক আছে না? তাহলে এনুইটি এখানে হচ্ছে সবসময় সেম হবে। তাহলে এখন আমাদের কোন ফর্মুলাটা ইউজ করবো আমরা শুরুর ক্ষেত্রে? কি সেটা হচ্ছে এনুইটি ডিও হবে। আর যখন শেষের ক্ষেত্রে বলা হয়েছে আর কি, যখন সুদ শেষে গণনা করবো তখন হচ্ছে আমরা সাধারণ এনুইটিটা হিসাব করব। তাহলে 10 বছর পর কেয়া কত টাকা পাবে সেটা সিম্পলি হিসাব। আমরা এনুইটি কোনটা ইউজ করব দেখো, এখানে কেয়া আর রেখা। তাহলে কেয়া কোনটাতে করছে? কেয়া হচ্ছে বছরের শুরুতে, তাহলে হচ্ছে এটা এনুইটি ডিও হবে। ঠিক আছে, সিম্পলি হচ্ছে এনুইটি ডিওর সূত্র দিয়ে হচ্ছে আমরা করব। এই দেখো এনুইটি ডিওর সূত্র দিয়ে করলাম। কীভাবে করলাম? এর মান দেয়া আছে, উদ্দীপকের মধ্যেই দেওয়া আছে, তারপর সুদের হার দেওয়া আছে, এনের মানও দেওয়া আছে 10 বছর। ঠিক
ঠিক আছে, আমরা হচ্ছে কোন ফর্মুলা ইউজ করবো বলছি, কেন ইউজ করব সেটাও বুঝছি। ঠিক আছে, এবার তুমি জাস্ট এখানে মানগুলো বসাই দেবা, আয়ের মান বসাবা, এর মান বসাবা, এন এর মান বসাবা, তাহলে তুমি কি পাবা, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ডিউ পেয়ে যাবা। ঠিক আছে, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ডিউ পেয়ে গেলাম, এটাই আনসার। ওকে, তাহলে এবার ঘতে দেখি আমরা, ঘতে কি বলেছে, ঘতে দেখো, ঘতে বলছে মেয়াদ শেষে কে বেশি টাকা পাবে বলে তুমি মনে করো। তাহলে গতে হচ্ছে আমরা পেয়ে গেছি, আমরা কেয়ারটা পেয়ে গেছি, তাহলে আমাদের আর কারটা বের করা লাগবে, আমাদের বের করা লাগবে রেখা। ঠিক আছে, তাহলে রেখা কি করলো দেখো, রেখা করছে বছরের শেষে 10% সুদে 25,000 টাকা করে 10 বছরের জন্য জমা করছে ব্যাংকে। ঠিক আছে, এটা হচ্ছে বছরের শেষে, তাহলে এটা কি হবে, অর্ডিনার অ্যানুইটি বা সাধারণ অ্যানুইটি। ঠিক আছে না, সাধারণ অ্যানুইটির ফর্মুলা দিয়ে তুমি করবা, তাহলে এটা হয়ে যাবে। দেখো, আর এখানে কে বেশি লাভবান হবে, যে অবভিয়াসলি বেশি টাকা পাবে সেই তো লাভবান হবে। ঠিক আছে না, তাহলে ঘতে কি করছে, ঘতে এবার রেখারটা বের করছে। দেখো, এগুলা সবগুলো ইনফরমেশন উদ্দীপকে দেওয়া আছে, তুমি উদ্দীপকের ইনফরমেশনগুলো সূত্রের মধ্যে বসাইলা, তাহলে তুমি কি পাইলা, ফিউচার ভ্যালু অফ অর্ডিনাল অ্যানুইটি কত পাইলা, 3,98,000। ওকে, তাহলে এখানের মধ্যে কে বেশি লাভবান হয়েছে তুমি দেখো, গতে হইলো, গতে কে পাইলো, কে পাইছে। ঠিক আছে না, কে পাইছে কত, 3,91,000 সামথিং। আর ঘতে রেখা, রেখা কত পাইলো, 3,98,000 সামথিং। তাহলে কে বেশি প্রফিটেবল হয়েছে, অবশ্যই রেখা। ওকে, তাহলে এটা হচ্ছে তুমি লিখে দেবা কে বেশি প্রফিটেবল হয়েছে। তুমি চাইলে এভাবে পার্থক্য করেও দেখাই দিতে পারো কে কত বেশি পাচ্ছে। ওকে, তাহলে আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। এটাও কুমিল্লা বোর্ডের আরেকটা কোয়েশ্চেন, 2022 সালে আগত। এখানে প্রথমে বললো কি বিধি 69 কি, সেটা আমরা পড়ছি। ঠিক আছে, ঋণের কিস্তি কীভাবে নির্ণয় করা যায় ব্যাখ্যা করো। ঠিক আছে, ঋণের কিস্তি আমরা কীভাবে নির্ণয় করি, আমরা ফর্মুলার সাহায্যে নির্ণয় করি না, এই যে ফর্মুলার সাহায্যে ঋণের কিস্তি অ্যানুইটি আর কি, ঋণের কিস্তি বলতে কি বোঝায়, অ্যানুইটি সিম্পলি। তাহলে আমরা হচ্ছে এইভাবে বের করব, তুমি জাস্ট সূত্রটা লিখে দিবা, আর হচ্ছে এখানে কোনটা কী জিনিস সেটা হচ্ছে বর্ণনা করে দিবা, তাহলেই তুমি 2 পাবে, কোনো প্যারা নেই। ওকে, সব কিছু ইজি, জাস্ট বোঝা লাগবে, কোয়েশ্চেন বোঝা লাগবে, কী জানতে চাইছে সেটা বোঝা লাগবে, আর তোমাকে সুন্দরভাবে করা লাগবে, আর কিচ্ছু না। ঠিক আছে, সেজন্য হচ্ছে তোমাকে একটু কোয়েশ্চেনটা ভালোভাবে পড়া লাগবে আর কি। ওকে, তাহলে এবার আমরা গ নম্বরে যাব। গ নম্বরের জন্য আমাদের উদ্দীপক পড়া লাগবে। গতে কি কি জানতে চাইছি দেখি, জনাব রহমানের পদ্মা ব্যাংকে জমাকৃত অর্থের কার্যকর সুদের হার নির্ণয় করো। এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করতে বলে নেই, আমাদেরকে কি বলছে, কার্যকরী সুদের হার নির্ণয় করতে বলছে। তাহলে কোন ব্যাংকের, পদ্মা ব্যাংকের। ঠিক আছে, তাহলে এবার আমরা উদ্দীপকটা পড়ি। জনাব রহমান পেনশন থেকে প্রাপ্ত 10 লক্ষ টাকা 15 বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চান। পদ্মা ব্যাংক 10% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। কিন্তু জনাব রহমানের, আচ্ছা আমাদের ওই ইনফরমেশনগুলো প্রয়োজন নেই, আমাদের জাস্ট একটু ইনফরমেশন হলেই এনাফ, আমরা গয়ের আনসার করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখি আমরা গয়ের আনসারটা হচ্ছে, আমরা একটা তো কার্যকরী সুদের হার কীভাবে নির্ণয় করতে হয় সেটা তো আমরা শিখছি। ঠিক আছে না, এই যে এই সূত্রটা দিয়ে আমরা জাস্ট বের করে দেব। দেখো গতে কি বললো, এখানে সুদের হার দেওয়া আছে 10% দেওয়া আছে, আর চক্রবৃদ্ধির সংখ্যা 4 বার। কেন, কারণ হচ্ছে এটা 3 মাস পর পর চক্রবৃদ্ধি হয়। দেখো এখানে বলা আছে, উদ্দীপকে বলা ছিল ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হয়। ঠিক আছে, তাহলে ত্রৈমাসিক মানে কি, 3 মাস, অর্থাৎ 3 মাস পর পর চক্রবৃদ্ধি হবে। যদি 3 মাস পর পর চক্রবৃদ্ধি হয়, তাহলে 1 বছরের মধ্যে তোমার চক্রবৃদ্ধি হবে কয়বার, 4 বার। তাহলে এম এর মান হচ্ছে 4। ঠিক আছে, এবার হচ্ছে তুমি কার্যকরী সুদের হারের সূত্রের মধ্যে জাস্ট মানগুলো বসিয়ে দিবা, দেন তোমার কি আসবে, কার্যকরী সুদের হারটা বের হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে এবার হচ্ছে ঘতে যাব। দেখো খুব ইজি কিন্তু, ঠিক আছে না ব্যাপারগুলো, অথচ ফাইন্যান্সকে অনেকে ভয় পায়, বলে যে হচ্ছে বিশাল কিছু, ফাইন্যান্স অনেক কঠিন। কিন্তু ফাইন্যান্স অ্যাকচুয়ালি কঠিন না, ওরা হচ্ছে বুঝে না বা বুঝতে চায় না, ওরা অ্যাকচুয়ালি সিচুয়েশনগুলোই বোঝে না, আর হচ্ছে কোন সূত্র কোথায় ইউজ করতে হবে সেটা বোঝে না। তোমরা ইনশাল্লাহ বুঝে নেবা, সমস্যা নেই। ঠিক আছে, এবার কি বললো দেখি, ঘতে কি জানতে চাইছে, জনাব রহমানের বন্ধু পরামর্শ গ্রহণ করা উচিত হবে কি না। ঠিক আছে, তাহলে জনাব রহমানের বন্ধু কি বলছে দেখো, জনাব রহমানের বন্ধু বলছে যমুনা ব্যাংকে টাকা জমা রাখতে পরামর্শ দিছে, যেখানে 15 বছর পর 4 গুণ টাকা পাবে। ঠিক আছে,
জনপ্রবাহমানের সূচক ব্যয়ের হার হচ্ছে 12%। তাহলে আমরা কি করতে পারি? তাহলে তোমাদের এখানে কোনটা তোমরা তোমাদের যদি হতো এই সিচুয়েশন, তাহলে তোমরা কি করতা? তোমরা একটু চিন্তা করো, তোমরা একটু ভাবো, যদি তুমি এই সিচুয়েশনে পড়তা তখন তুমি কি করতা? তুমি উদ্দীপকটা আরেকবার পড়ো, দেখো। জনাব রহমান পেনশন থেকে প্রাপ্ত পাইছে 10 লাখ টাকা, ঠিক আছে? সে 15 বছরের জন্য পদ্মা ব্যাংকে টাকা জমা রাখতেছেন। পদ্মা ব্যাংক 10% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে যমুনা ব্যাংক। যমুনা ব্যাংকে টাকা রাখতে পরামর্শ দিছে, সেখানে হচ্ছে 15 বছর পর 4 গুণ টাকা পাবে, অর্থাৎ কত? 40 লাখ টাকা পাবে, ঠিক আছে? তো ওকে, এখানে কিন্তু বছর কিন্তু সেম, খেয়াল করছো? ওকে, জনাব রহমানের সুযোগ ব্যয়ের হার হচ্ছে 12%। তাহলে এখানে কোনটা অ্যাকসেপ্ট করবে? যেটাতে টাকা বেশি পাবে সেটাই সে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? ওকে, দেখো এবার হচ্ছে আমরা দোনোটার কি বের করব? ফিউচার ভ্যালুটা বের করতে হবে। প্রথম প্রকল্প, দ্বিতীয় প্রকল্প, দুইটা প্রকল্পের মধ্যে আমরা তুলনা করব, ঠিক আছে? প্রথম প্রকল্প ছিল যে হচ্ছে পদ্মা ব্যাংক। ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু দেওয়া ছিল 10 লাখ, ঠিক আছে? এখানে বলছিল 15 বছর এনের মান দেওয়া ছিল, দেন সুদের হার দেওয়া ছিল 10% বা 0.10। চক্রবৃদ্ধির সংখ্যা ছিল M4 কীভাবে হয়েছে সেটা আমি বুঝিয়েছি, ঠিক আছে? এবার হচ্ছে আমরা জাস্ট ফিউচার ভ্যালুটা বের করে নিব, একদম সিম্পলি, ঠিক আছে? দেন ফিউচার ভ্যালু বের করলে আমাদের কত আসবে? 43,99,790 টাকা। তাহলে এবার দেখো আমাদের পরবর্তী যে প্রকল্পটা আছে সেটার ফিউচার ভ্যালু কি বের করার প্রয়োজন আছে? না, প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? দেখো এখানে কি বলছে, 15 বছর পর হচ্ছে 4 গুণ হবে টাকা। তাহলে আমরা ফিউচার ভ্যালু কিন্তু পেয়ে গেলাম 40 লাখ টাকা, ঠিক আছে? তাহলে আমাদেরকে আর এটার জন্য হচ্ছে আলাদা করে মানে বের করার প্রয়োজন নেই আর কি, ঠিক আছে? জাস্ট এমনি লিখে দেবে 4 গুণ 10 লাখ হয়ে গেল, এটা হচ্ছে ফিউচার ভ্যালু, ঠিক আছে? এবার দুই ফিউচার ভ্যালুর মধ্যে তুমি তুলনা করবা, যেটাতে বেশি তুমি সেটাতে ইনভেস্ট করবা। তাহলে 43,99,000 বা প্রায় 44 লক্ষ, 40 লক্ষ থেকে অবভিয়াসলি বড়, তাহলে তুমি এটাতে পদ্মা ব্যাংকে ইনভেস্ট করবা। ফাইন, এটাও গেল। আচ্ছা, তোমাদের ম্যাথগুলো একটু দেখে নিলে ভালো হবে। দেখো তোমরা ম্যাথগুলো একটু দেখে নাও। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কটা শুরু করি। পরবর্তী অঙ্ক হচ্ছে কুমিল্লা বোর্ডের আরেকটা অঙ্ক, 2022 সালে আগত। এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে ইকুইটি বাজার কি। ইকুইটি বাজার কি? সাধারণ রূপে হচ্ছে স্টক মার্কেট। আর স্টক মার্কেটে কি হয়? সাধারণত সিকিউরিটিসগুলা ক্রয় বিক্রয় হয় আর কি ইকুইটি মার্কেটের মধ্যে, ঠিক আছে? এখানে কি বলছে দেখি, যে বাজারে সাধারণ সিকিউরিটিস যেমন সাধারণ শেয়ার ক্রয় বিক্রয় করা হয় তাকে ইকুইটি বাজার বলে বা স্টক মার্কেট বলে, ঠিক আছে? ওকে, ফাইন, সিম্পল একটা বিষয়। তারপর খাওয়াতে কি বলছে, অবচয়কে কোন ধরনের খরচ বলা হয়? অবচয়কে কোন ধরনের খরচ বলা হয়? অনগদ খরচ। কারণ অবচয়, তুমি সাপোজ একটা ফার্নিচার কিনলা, ঠিক আছে? তুমি 10 বছর ইউজ করলা, তুমি 10 বছরে হালকা হালকা করে কিন্তু ফার্নিচারটা ক্ষয় হবে, ঠিক আছে? ধরো 10 বছর পর আর ইউজ করা যাবে না ফার্নিচারটা। তো কেন ইউজ করা যাবে না? কারণ হচ্ছে ফার্নিচারটা ক্ষয় হয়েছে। ফার্নিচারটা যে ক্ষয় হলো সেটা কি কোন ধরনের খরচ হলো? সেটা কিন্তু অনগদ। এখানে কোনো নগদ লেনদেন হয়নি, এখানে কিন্তু ফার্নিচারটাই নষ্ট হয়েছে, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে অনগদ একটা লেনদেন। কিন্তু এখানে ফার্নিচার যেটা নষ্ট হয়েছে সেটাকে তুমি একটা অ্যামাউন্টে লিখতেছো। ধরো তুমি সাপোজ 1000 বা 2000 টাকা করে ধরলা প্রত্যেক বছর এটার মানে যেটা নষ্ট হচ্ছে আর কি, বা যেটা অবচয় হচ্ছে, তুমি 2000 টাকা ধরলা। সেটা হচ্ছে তুমি ম্যাথের মধ্যে দেখাচ্ছ, কিন্তু সেটা অ্যাকচুয়ালি নগদের লেনদেনটা হয় নাই, সেজন্য হচ্ছে এটা একটা অনগদ লেনদেন, ঠিক আছে না? ওকে, অবচয় একটি বন্টন প্রক্রিয়া। স্থায়ী সম্পদ মোট অর্জন মূল্যকে বিভিন্ন বছর তথা এর মেয়াদকালের মধ্যে ভাগ করে দেওয়ার প্রক্রিয়া হচ্ছে অবচয়। ওকে, তাহলে এটা কি করে দেখো, তুমি 10 বছরের মধ্যে হচ্ছে অবচয় হচ্ছে, 10 বছরের মধ্যে হচ্ছে তুমি এটা আর ইউজ করতে পারবে না। তুমি প্রত্যেক বছর কিছু কিছু টাকা, অর্থাৎ ধরো তুমি হচ্ছে ফার্নিচারটা 10,000 টাকা দিয়ে কিনছো, তুমি 10 বছর ধরে 1000 টাকা করে কি করতেছো, মানে সরাই রাখতেছো, ধরতেছো, হচ্ছে এটা হচ্ছে অবচয় মূল্য। তাহলে এখানে কি হইলো তোমার? আলটিমেটলি কি হইলো? তুমি যে ফার্নিচারটা কিনছো সেটার টাকাটা
তুমি বিভিন্ন ভাগে বিভিন্ন সময়ের মধ্যে আস্তে আস্তে করে বন্টন করে দিচ্ছ না, এটাই বলছে এখানে। ঠিক আছে, এটি সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের ব্যবহারজনিত মূল্যহ্রাস। ওকে, আমরা বুঝলাম। এবার আমরা চলো ম্যাথে যাই। ম্যাথে কি জানতে চাইছে দেখি। মধুমতি ব্যাংক হতে ঋণ নিলে কত টাকা পরিশোধ করতে হবে। ওকে, একটা ব্যাংক থেকে ও ঋণ নিছে, ওইখানে কত টাকা পরিশোধ করতে হবে এটাই জানতে চাইছে। ঠিক আছে, তাহলে আমরা এবার উদ্দীপক পড়ব। সুজন ও সবুজ দুই ভাই মিলে একটি মৎস্য খামার করার উদ্যোগ গ্রহণ করে। উক্ত খামার করতে 15 লাখ টাকার প্রয়োজন। তাহলে তাদের হচ্ছে 15 লাখ টাকার প্রয়োজন হবে, কিন্তু তাদের বাবা ব্যবসা শুরু করার জন্য শুধু 10 লাখ টাকা দিতে রাজি হলেন। ওকে, বাকি 5 লক্ষ টাকা 8 বছরের জন্য মধুমতি বা গমতি ব্যাংক হতে ঋণ গ্রহণ করতে পারে। তাহলে এখানে দুইটা ব্যাংকের কথা বলছে, মধুমতি, গমতি। 8 বছরের জন্য, ঠিক আছে না? 8 বছরের জন্য তারা কত টাকা ঋণ নেবে? 5 লক্ষ টাকা ঋণ নেবে। মধুমতি ব্যাংক বার্ষিক 12% চক্রবৃদ্ধি হারে সুদে, অর্থাৎ মধুমতি ব্যাংক বার্ষিক 12% চক্রবৃদ্ধি হারে কি করবে? ওরা হচ্ছে মানে পরিশোধ করতে হবে আর কি ওদেরকে। ঠিক আছে, তো এরপর হচ্ছে গমতি ব্যাংকে মাসিক 10% চক্রবৃদ্ধি হারে কি মেয়াদ শেষে পরিশোধের কথা পরিশোধ করতে হবে। তাহলে এখানে দেখো, একটা হচ্ছে বার্ষিক 12% চক্রবৃদ্ধি হার সুদে, আর একটা হচ্ছে মেয়াদ শেষে পরিশোধ করার কথা বলা হয়েছে। ঠিক আছে, আর এখানে দেখো একটা হচ্ছে গমতি ব্যাংকে কি হচ্ছে মাসিক, আর এটা হচ্ছে বার্ষিক। ঠিক আছে, আর এখানে দেখো মধুমতি ব্যাংক বার্ষিক 12% চক্রবৃদ্ধি হার সুদে, এখানে কিন্তু বছরের শেষে নাকি শুরুতে এটা বলে নেই। তাহলে তুমি কোনটা ধরে নেবা? অবশ্যই শেষে, বছরের শেষে পরিশোধ করছে। তাহলে এখানে আমাদের কোন সূত্রটা ব্যবহার হবে বলো তো? এখানে আমরা অবভিয়াসলি অ্যানুইটি সূত্র ইউজ করব। অ্যানুইটি কোনটা? অ্যানুইটি কোন সূত্রটা ইউজ করব? দাঁড়াও, মধুমতি ব্যাংক হতে ঋণ নিলে কত টাকা পরিশোধ করতে হবে? মধুমতি ব্যাংক কি? ওকে, বার্ষিক 12% চক্রবৃদ্ধি হারে সুদে। ঠিক আছে, ওকে, আমরা হচ্ছে সিম্পলি এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, কারণ হচ্ছে কি, ওরা এককালীন টাকা নিচ্ছে। ঠিক আছে, তো তাহলে ওদের প্রেজেন্ট ভ্যালুটা কি? 5 লক্ষ টাকা। এরপর হচ্ছে প্রত্যেক বছর চক্রবৃদ্ধি হবে, বার্ষিক চক্রবৃদ্ধি, আর হচ্ছে নির্দিষ্ট সময় পরে গিয়ে ওরা কি করবে? ওদের একটা ফিউচার ভ্যালু আসবে। ঠিক আছে না? যেটা ঋণ নিছে সেটার চক্রবৃদ্ধি হতে যেটা হবে নির্দিষ্ট সময় পরে গিয়ে সেটা হচ্ছে ওদের ফিউচার ভ্যালু, আর এটাই হচ্ছে ওদের পরিশোধ করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? 12,37,000 সামথিং পাইলাম। ওকে, এবার আসো ঘ থেকে কি পাই আমরা? ঘতে বলছে কি, সুজন ও সবুজ কোন ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে বেশি লাভবান হবে বলে তুমি মনে করো? তাহলে তুমি যদি ওদের জায়গা থাকতা তাহলে তুমি কি করতা? ধরো তোমার কাছে দুইটা ব্যাংকের অপশন আছে, তাহলে তুমি দুইটা ব্যাংক থেকে কোনটা থেকে লোন নিবা? তুমি কোনটা থেকে ঋণ নিবা যেটাতে তোমার কম পরিশোধ করতে হবে? ঠিক আছে না? তাহলে তুমি সেটা থেকে লোন নিবা। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের কি করতে হবে? আমরা মধুমতি ব্যাংকের ফিউচার ভ্যালুটা বের করছি, যেটা ওদের পরিশোধ করতে হবে। তাহলে আরেকটা কোনটা আছে? আরেকটা হচ্ছে গমতি ব্যাংকেরটা হচ্ছে আমাদেরকে বের করা লাগবে ফিউচার ভ্যালু। তাহলে যেটা কম হবে আমরা সেটা অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, ওকে, তাহলে এটাও ওই সূত্র দিয়ে করা যাবে। ওই সূত্র না, এটাতে অ্যানুইটি লাগবে আর কি, যেহেতু মাসিক বলেছে। অ্যানুইটি না। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা সূত্রটা ইউজ করব। কোন ধরনের সূত্র? এর প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা সিম্পলি ভবিষ্যৎ বা ফিউচার ভ্যালুটা বের করে নিলাম, দেন 11 লক্ষ বের হইলো। এখান থেকে আমরা কি করব? আমরা হচ্ছে তুলনা করব। ঠিক আছে, এখানে হচ্ছে কোন ব্যাংকে? এটা হচ্ছে মধুমতি ব্যাংক। মধুমতি ব্যাংক থেকে নিলে হচ্ছে ওদের 12,37,000 সামথিং পরিশোধ করতে হবে, আর হচ্ছে গমতি ব্যাংক থেকে যদি নেয় তাহলে হচ্ছে 11 লক্ষ সামথিং ওদের পরিশোধ করতে হবে। তাহলে ওরা কোনটা থেকে ঋণ নেবে? অবভিয়াসলি গমতি ব্যাংক থেকে। ঠিক আছে না? ওকে, এটা হচ্ছে অঙ্ক, তোমরা একটু দেখো।
ওকে, আচ্ছা এখানে অ্যানুইটি সূত্র কেন ইউজ হয়নি তোমরা কেউ বলতে পারবা? কারণ হচ্ছে দেখো এখানে কোয়েশ্চেনের মধ্যে যেটা বলছে, কোয়েশ্চেনের মধ্যে বলছে কিন্তু বার্ষিক এত চক্রবৃদ্ধি হারে ওদের মানে ওদের যে লোনটা নিছে সেটা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর গোমতী ব্যাংক মাসিক 10% চক্রবৃদ্ধি হারে এটা লোনটা মানে বৃদ্ধি পাবে আর কি, ঠিক আছে। কিন্তু এখানে বলছে কি, এখানে বলে নাই যে প্রত্যেক মাসে ওদেরকে একটা ঋণ পরিশোধ করতে হবে, ঠিক আছে। ওদের হচ্ছে একটা বারই ঋণ পরিশোধ করতে হবে, যার কারণে আমি একদম প্রথম ক্লাসেই বলেছিলাম যখন একবার লেনদেন হবে তখন হচ্ছে এই সূত্রটাই, মানে প্রেজেন্ট ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + i টু দি পাওয়ার n, এই সূত্রটাই ইউজ হবে। আর এটাও সেম সূত্র, জাস্ট এম বসাইছে। এম কেন বসাইছে? কারণ হচ্ছে মাসিক আসছে। ওকে ওকে, এবার আমরা চট্টগ্রাম বোর্ড 2022-এর কোয়েশ্চেনটা দেখি। ভবিষ্যৎ মূল্য বলতে কী বোঝায়, ঋণ সূচি বলতে কী বোঝায়, সেগুলো আমরা পড়ছি, আগের ক্লাসেই পড়ছি, ঠিক আছে। সেজন্য আমি আর বোঝাচ্ছি না। এবার আমরা সরাসরি হচ্ছে গতে দেখবো আর কি। গটা দেখি, হানিফের ঋণ কিস্তির পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে আমাদেরকে, ঠিক আছে না? ঠিক আছে, এবার আমরা উদ্দীপকটা দেখি। জনাব হানিফ সোনালী ব্যাংক লিমিটেড থেকে বার্ষিক 12% সুদে 5 লক্ষ টাকা ঋণ নিছে। কত ঋণ নিছে? 5 লক্ষ টাকা। এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আমাদের, আর এটা হচ্ছে আয়ের মান, ঠিক আছে। ওকে, আগামী 5 বছর প্রতি বছর শেষে তিনি ঋণের কিস্তি পরিশোধ করবেন। তাহলে আগামী 5 বছর প্রতি বছর শেষে তিনি ঋণের কিস্তি পরিশোধ করবেন। তাহলে তিনি হচ্ছে প্রত্যেক বছর কিস্তি পরিশোধ করবে। তাহলে এটা কি অ্যানুইটির অঙ্ক। ওকে ফাইন। আর আমাদেরকে কি বলছে? ঋণের কিস্তির পরিমাণটা নির্ণয় করতে বলছে। আমরা কিস্তির পরিমাণ তো বের করতে জানি, আমরা আগের ক্লাসেও পড়ছিলাম। একটা চার্ট করা লাগবে আমাদেরকে। দাঁড়াও, কি বলছে? আচ্ছা ঋণের আমাদেরকে বের করতে হবে এর মান। আমাদেরকে বের করতে হবে কি? এর মান। এখানে হচ্ছে অ্যানুইটি, এটা হচ্ছে একটা অ্যানুইটির অঙ্ক। কেন? প্রত্যেক বছর শেষে তিনি ঋণের কিস্তি পরিশোধ করবেন, ঠিক আছে না? তাহলে হচ্ছে অ্যানুইটির অঙ্ক এটা। আর এখানে আমাদেরকে কি করতে হবে? ঋণের কিস্তি পরিমাণ বের করতে হবে আমাদেরকে, কিন্তু ঋণ কিস্তির সূচি বের করতে বলে নেই। ঋণের কিস্তির সূচি বের করতে বললে তখন হচ্ছে আমাদেরকে ছক করা লাগবে। ওকে ওকে, তাহলে এবার গতে দেখি আমরা কীভাবে করছে। আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 5 লক্ষ, আয়ের মান দেওয়া আছে, এন এর মানও দেওয়া আছে। আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির সূত্রটা দিয়ে করলাম। অ্যানুইটির মান পেয়ে গেছি 1,38,000 সামথিং পেয়ে গেছি। ওকে, এটা একদম সিম্পল অঙ্ক ছিল। দেখো আমারও কিন্তু ভুলে গেছে, কেন? কারণ হচ্ছে তাড়াহুড়া করে প্রশ্ন পড়তে গেছি, সেজন্য ভুল হয়েছে। কিন্তু তোমরা হচ্ছে মানে এক্সামের সময় একটা কোয়েশ্চেন 2বার করে পড়বা, তাহলে হচ্ছে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে? ওকে, এবার দেখো ঘতে কি বলছে। বছরের শুরুতে কিস্তি পরিশোধ করলে কিস্তির পরিমাণের উপর কি প্রভাব পড়বে, অর্থাৎ কিস্তিটা বাড়বে নাকি কমবে সেটা আমাদেরকে জানতে চাইছে। তাহলে আমাদেরকে আবার কি বের করতে হবে? অ্যানুইটিটা বের করতে হবে, অর্থাৎ এটা বের করতে হবে। এখানে আমরা কি করব? দেখো এখানে বলছে হচ্ছে বছরের শুরুতে, যদি শুরুতে হয় তাহলে সেটা কি অ্যানুইটি ডিউর সূত্র ইউজ হবে। ফাইন। দেখো এবার ঘতে কি করছে। ঘতে করলো প্রেজেন্ট ভ্যালু, আমরা জানি, ঠিক আছে, দেয়াই ছিল। তারপর আয়ের মান, এনের মান, এগুলো দেওয়া আছে। আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউর সূত্রটা কি ফর্মুলাতে ইউজ করলাম, ঠিক আছে। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউ কেন? কারণ হচ্ছে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, আমাদেরকে কোনো ফিউচার ভ্যালু দেওয়া নেই। যদি ফিউচার ভ্যালু দেওয়া থাকতো তাহলে তুমি ফিউচার ভ্যালুটা দিয়ে করতে পারতা। এখানে দেওয়া আছে কোনটা? প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে না? তাহলে তুমি প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা দিয়ে করতে হবে তোমার। ওকে, তোমাকে এখানে কত বের করো? তুমি এখান থেকে কত বের করলে? 1,23,000। দেখো 1,23,000 সামথিং তোমার বের হইলো। তাহলে এখানে এর পরিমাণ একটা, আবার গতে আসছে আরেকটা, ঠিক আছে না? তাহলে এবার হচ্ছে আমরা কি করব? তুলনা করব। এখানে হচ্ছে 1,38,000 টাকা, আর এখানে হচ্ছে 1,23,000 সামথিং টাকা। তাহলে তুমি হলে তুমি কোনটা করতা? অবভিয়াসলি তুমি তোমার যেখানে টাকা কম দেওয়ার প্রয়োজন হবে তুমি সেখানে ইনভেস্ট মানে সেখান থেকেই লোন নেবে আর কি, ঠিক আছে না? এখানে হলে তোমার বেশি টাকা মানে কি করতে হবে, মানে এখানে হলে তোমার হচ্ছে কম, মানে অ্যানুইটিটা হচ্ছে কম হবে। দেখো এটা কিন্তু একই ব্যাংক থেকে নিচ্ছে, ঠিক আছে না? অর্থাৎ বছরের শেষে করলে একরকম আনসার আসতেছে, আর বছরের শুরুতে যদিও পরিশোধ করে তাহলে অন্যরকম আনসার আসতেছে, ঠিক আছে না? তাহলে এখানে কত তফাৎ আসতেছে তুমি বিয়োগ করে সেটা নিচে লিখে দিবা, তাহলেই হয়ে গেছে তোমার আনসার। ওকে, তাহলে আমরা পরবর্তী অঙ্কতে যাই।
এগুলো সব ইজি অঙ্ক, সমস্যা নেই। সিলেট বোর্ড 2022, ঠিক আছে। সরল সুদ কি, নামিক সুদ কি এবং কার্যকরী সুদের হার, নামিক সুদ এবং কার্যকরী সুদের হার আলাদা হয় কেন? সরল সুদ কি এগুলো আমি পড়ছি, এগুলো আমরা গত ক্লাসে পড়ছি। সরল সুদ কি এবং নামিক সুদ ও কার্যকরী সুদের হার আলাদা হয় কেন? নামিক সুদ বলতে কোনটা বোঝাচ্ছে? নামিক সুদ বলতে হচ্ছে মূলত বোঝাচ্ছে হচ্ছে ওই চুক্তির মধ্যে যে সুদের হারটা লেখা থাকবে সেটা হচ্ছে নামিক সুদের হার, ঠিক আছে। আর কার্যকরী সুদের হার কোনটা? যেটা অ্যাকচুয়ালি হচ্ছে সুদের হার, যেটা অ্যাকচুয়ালি ঘটতেছে আর কি। আর কার্যকরী সুদের হারকে কী বলা হয়? প্রকৃত সুদের হার। সেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি, জাস্ট হালকা করে একটু মনে করে দিলাম। ওকে, এবার আসো আমরা গ নম্বরটা দেখি। গ নম্বরের মধ্যে কী জানতে চাইছে? জনাব নুরুল আলম সুরমা ব্যাংক থেকে কত টাকা পাবেন? ওকে, তাহলে দেখি আমরা উদ্দীপকটা দেখি। জনাব নুরুল আলম 20 লক্ষ টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান, ঠিক আছে না? ওকে, এখানে 20 লক্ষ টাকা কি প্রেজেন্ট ভ্যালু, 5 বছর হচ্ছে এন এর মান, ঠিক আছে। তাহলে সুরমা ব্যাংক তাকে 10% চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিছে। এটার কি পাইলাম আমরা? আয়ের মান পাইলাম, ঠিক আছে। ওকে, এখন সুরমা ব্যাংক থেকে কত টাকা পাবেন? আচ্ছা, পরেরটা দেখি। অপরদিকে পদ্মা ব্যাংক তাকে 8% মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিল। তাহলে আমরা গতে কীভাবে বের করতে পারবো? এফবি, হ্যাঁ, এখানে বলছে কত টাকা পাবেন, তাহলে ফিউচার ভ্যালুটা বের করতে হবে। আর ফিউচার ভ্যালু সূত্র কোনটা? প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + i⁴n, সিম্পল। ওকে, তাহলে আমরা ওই সূত্রটা দিয়ে হচ্ছে সিম্পলি ম্যাথটা করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমরা আনসার কত পাই? 25,21,000 সামথিং। ওকে, তারপর ঘতে কি বলছে দেখো। ঘতে আমাদের কি জানতে চাইছে? জনাব নুরুল আলম কোন ব্যাংকে টাকা রাখলে অধিক লাভবান হবেন? তাহলে তুমি কোন ব্যাংকে টাকা রাখতে, যদি ওর জায়গায় হতে যে ব্যাংক থেকে তুমি বেশি টাকা পাবা, অর্থাৎ যে ব্যাংকের ফিউচার ভ্যালু বেশি হবে তুমি সেই ব্যাংকে টাকা রাখতা। তাহলে আমরা সিম্পলি হচ্ছে ফিউচার ভ্যালু বের করে ফেলবো। এখানে দেখো পরের কোয়েশ্চেনে কি বলছে? পদ্মা ব্যাংক তাকে 8% মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিল। এখানে কিন্তু মাসিক আছে, তাহলে আমাদের কি আসবে? এম আসবে, ঠিক আছে। চক্রবৃদ্ধির সংখ্যাটা আসবে, চক্রবৃদ্ধির সংখ্যাটা আসতে হবে, মানে এম এর মান কত হবে? আমাদের এম এর মান হবে 12, ঠিক আছে, যেহেতু মাসিক। ওকে, তাহলে এখানে আমরা সিম্পলি সূত্রটা বসাইলাম, ঠিক আছে না? সূত্র বসাইলাম, এরপর এগুলো তো দেয়াই আছে, সিম্পল জিনিস, ঠিক আছে। দেন আনসার বের করলাম। তারপর কি করতে হবে? আমাদেরকে হচ্ছে তুলনা করতে হবে, ঠিক আছে। তুলনা করলাম, কত? প্রথম ব্যাংকে পাইলো 25 লক্ষ, পরের ব্যাংকে পাইলো 29,79,000 সামথিং। তাহলে কোনটাতে বেশি পাচ্ছে? ওই কোন ব্যাংকে? এটা হচ্ছে সুরমা ব্যাংক থেকে বেশি টাকা পাচ্ছে। তাহলে কোন ব্যাংকে টাকাটা জমা রাখলেও বেশি লাভবান হবে? অবশ্যই সুরমা ব্যাংকে, ঠিক আছে। এবার আসলে আমরা সিলেট বোর্ড 2022-এ যাই। সিলেট বোর্ড 2022-এ, ওকে। তাহলে প্রথমে কি জানতে চাইলো? অগ্রিম বৃত্তি কি? অগ্রিম বৃত্তি মানে হচ্ছে সময়ের শুরুতে যেটা পরিশোধ করা হয় সেটা হচ্ছে অগ্রিম বৃত্তি, সেটা আমরা বলছিলাম, গত ক্লাসেও বলছি। ওকে, বাট্টার হার বৃদ্ধি পেলে কি বর্তমান মূল্য হ্রাস পায়? বাট্টার হার বৃদ্ধি পেলে কি বর্তমান মূল্য হ্রাস পায়? ওকে, আমরা কি পড়ছিলাম গত ক্লাসে? আমরা পড়ছিলাম যে হচ্ছে যদি আয়ের পরিমাণটা, আয়ের মানের উপর কি ফিউচার ভ্যালুর কোনো পরিবর্তন হতে পারে কিনা, বা আয়ের মানের পরিবর্তনের কারণে ফিউচার ভ্যালুর মান পরিবর্তন হয় কিনা, এটা ছিল কোয়েশ্চেন। এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে বাট্টার হার বৃদ্ধি পেলে কি বর্তমান মূল্য হ্রাস পায়। তাহলে বাট্টার হার কখন বলবো আমরা? যখন আমরা প্রেজেন্ট ভ্যালু বের করব, ঠিক আছে। তখন হচ্ছে আমরা বাট্টার মূল্য বলবো, বাট্টার মূল্য বা বর্তমান মূল্য আর কি। বাট্টার হার হচ্ছে ডিসকাউন্ট রেট সাধারণত হচ্ছে যখন আমরা প্রেজেন্ট ভ্যালু বের করি তখন সেটাকে বলা হয় ডিসকাউন্ট রেট। ওকে, তাহলে এবার আসো এখানে কি বলছে? বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য। ওকে, আমি তোমাকে জাস্ট এখানে বাংলা লিখছে, আমরা তো ইংলিশে করতে অভ্যস্ত, তাহলে আমরা একটু ইংলিশে করি, ঠিক আছে। পিবি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা আর কি। এফবি লিখলাম 1 + i⁴n, ঠিক আছে। তাহলে তোমাদেরকে এখানে একসাথে দুইটা জিনিস দেখাচ্ছি আমি। এখানে শুধু বাট্টার কথা বলা হয়েছে, বাট্টার হারের কথা বলা হয়েছে, অর্থাৎ আয়ের কথা বলা হয়েছে, কিন্তু আমি তোমাকে এখানে এনের কথা সহ একসাথে বলবো, ঠিক আছে। দেখো ভালোভাবে খেয়াল করো, এখানে আয়টা কোথায় বসছে? প্রথমে আয়টা বসছে হচ্ছে নিচে, ওকে, নিচে বসছে। তাহলে নিচে যে ভগ্নাংশের মধ্যে যে সংখ্যাটা নিচে হয়, ধরো তুমি 1 2 লিখলে আর কি, হ্যাঁ,
2 লিখলা, নিচে লিখলা 8, তাহলে একটা মান পাবা এটার, ঠিক আছে না? যদি তুমি 8-এর পরিবর্তে লেখো 16, তাহলে এটার মানটা আরও কমবে, ঠিক আছে? তাহলে আয়ের মান যত বৃদ্ধি পাবে কি প্রেজেন্ট ভ্যালু তত কমবে। ওকে, তাহলে এটা গেল একটা। হ্যাঁ, তারপরে আছে কি এন। এবার হচ্ছে আমরা এন নিয়ে কথা বলবো। এন দেখো, এন মানে কি পাওয়ার। তুমি এটার কথাই ধরো 16⁻1 যখন থাকবে তখন আসবে একরকম ভ্যালু, ঠিক আছে? 16⁻2 যখন আসবে তখন আসবে আরেক রকম ভ্যালু। আরেক রকম ভ্যালুটা কীরকম হবে? অবশ্যই প্রিভিয়াসটা থেকে কম হবে। কেন? কারণ হচ্ছে যখন এই পাওয়ারটা বৃদ্ধি পাবে, যখন টু দি পাওয়ারের মানটা বৃদ্ধি পাবে, তখন অবভিয়াসলি টোটাল ভ্যালুটার মানে 16 স্কোয়ারের মান বৃদ্ধি পাবে। আর 16 স্কোয়ারটা কোথায় আছে? ভগ্নাংশের মধ্যে নিচে আছে। তাহলে নিচে যত বেশি থাকবে, যত বাড়বে, তত ফুল এই টোটাল ভ্যালুটার মান কমবে। আর নিচের সংখ্যাটার মান যত কমবে, টোটাল ভ্যালুর মান তত বৃদ্ধি পাবে, ঠিক আছে? এটাই ছিল মূল কাহিনী। ওকে, তাহলে এবার আসে আমরা গতে দেখি, গতে কি জানতে চাইছে। উদ্দীপকের রূপসা ব্যাংকের সুদের হার নির্ণয় করতে বলছে আমাদেরকে। ওকে, রূপসা ব্যাংকের সুদের হার নির্ণয় করো। আচ্ছা, এখানে প্রথমে আমরা উদ্দীপকটা পড়ি, কি বলছে দেখি। মিসেস সায়রা বানু তার সঞ্চিত 8 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান। তাহলে এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। ওকে, তাহলে জমা রাখতে চান। রূপসা ব্যাংক মিসেস সায়রা বানুকে 10 বছর পর এত টাকা প্রদানের প্রস্তাব দিল। ওকে, অপরপক্ষে খুশি। ওকে, আমরা একটু পর্যন্ত পড়লে হচ্ছে আমাদের গয়ের আনসার পাবো। রূপসা ব্যাংকের সুদের হার নির্ণয় করতে বলছে, কীভাবে পাবো? দেখো, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, আমাদের ফিউচার ভ্যালু দেওয়া আছে, এরপর এন এর মানও দেওয়া আছে, ঠিক আছে না? ওকে, তাহলে আমরা এখান থেকে সিম্পলি কিসের মানটা বের করে নিতে পারবো? আয়ের মানটা বের করে নিতে পারবো। কীভাবে বের করতে পারবো? দেখো, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু পিভি 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এই সূত্রটা দিয়ে হচ্ছে আমরা বের করতে পারবো, কারণ হচ্ছে ফিউচার ভ্যালু দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, এন এর মানটা দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে শুধু আয়ের মানটা। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা খুব সহজে করতে পারবো আর কি, যে জাস্ট পক্ষান্তর করে মানগুলো বসায় পক্ষান্তর করা লাগবে, দেন আমরা আয়ের মানটা হচ্ছে ইজিলি পেয়ে যাব। দেখো কীভাবে করছে। হ্যাঁ, দেখতেছো? ওকে, দেখো, প্রথমে আমরা সূত্রটা বসালাম, ফিউচার ভ্যালু সূত্রটা বসালাম, মানগুলো বসাই দিলাম, ঠিক আছে? 1 প্লাস আই টু দি পাওয়ার 10। ওকে, দেন এটাকে কি করলাম? পক্ষান্তর করে, ওকে সরি, 8 লক্ষটাকে পক্ষান্তর করে হচ্ছে এই সাইডে নিয়ে আসলাম, সমানের এই সাইডে আনলাম। দেখো, 8 লক্ষ কিন্তু এটার সাথে গুণাকারে আছে। যখন কোনো সংখ্যা গুণাকারে থাকবে, সমানের এক পাশে গুণাকারে থাকবে, অপর পাশে ওইটাকে নিতে গেলে কি করতে হবে? আমাদেরকে মানে ভগ্নাংশ মানে ভাগ করে দিতে হবে আর কি। এটা সমানের ওই পারে গেলে এটা ভাগ হয়ে যাবে, সেজন্য হচ্ছে আমরা ভাগ দিয়ে নিচে লিখলাম, ঠিক আছে? 8 লক্ষ। ওকে, এবার আছে কি? এবার আছে হচ্ছে 1 প্লাস আই টু দি পাওয়ার 10। ওকে, এখান থেকে আমরা সংখ্যা যেটা পাবো সেটা আমরা লিখে নিলাম, 2.15 সামথিং আসছে। এখন 1 প্লাস আই টু দি পাওয়ার 10 রাখলাম। এবার এটাকে যখন আমরা √10 দিয়ে ভাগ দিব, অর্থাৎ কি এখানে এটা আর কি, এটা হচ্ছে √10 দিয়ে আমরা হচ্ছে রুট করে ফেলবো, তখন এ পক্ষেও এরকম হবে না? ধরো এটা হচ্ছে একটু একসাথে করছে, আমি তোমাদেরকে দেখাই। 2.15895 ইজ ইকুয়াল টু কি 1 প্লাস আই টু দি পাওয়ার 10, ঠিক আছে? তো এটাকে যখন আমরা এরকম লিখি, ধরো উভয় পক্ষে √10 দিয়ে গুণ করলাম, এটা পাশে তুমি লিখে দেবা উভয় পক্ষে √10 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? $2.158925, এটা হচ্ছে উভয় পক্ষে √10 দিয়ে এটাকে গুণ করলাম আর কি। আমি বাংলা ইংলিশ মিক্স হয়ে গেছে, সরি ফর দ্যাট। তোমরা একইভাবে লিখবা, অর্থাৎ বাংলায় লিখবা আর কি, ঠিক আছে না? ওকে, তাহলে এর পরবর্তী লাইন হচ্ছে এটা, ঠিক আছে? কারণ হচ্ছে কি এখানে 10 যেটা আছে টু দি পাওয়ার 10 আর √10 কাটাকাটি চলে যাবে, তাহলে 1 প্লাস আই থাকবে শুধু। ওকে, 1 প্লাস আইটা আছে,
এখন 1 + i থেকে 1টাকে পক্ষান্তর করে এদিকে নিয়ে আসবা, এখানে কিসের সাথে আছে, প্লাস সহকারে যুক্ত আছে, তাহলে প্লাস সহকারে যেহেতু যুক্ত আছে এটা এ পাশে আসলে কি হবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তখন হচ্ছে আয়ের মানটা আমরা বের করে ফেলতে পারবো 8%। ওকে, সিম্পল। তোমরা একটু ম্যাথটা দেখো, এটা একটু তোমাদের ঝামেলা লাগতে পারে আর কি। আর তোমাদের যদি তবুও বুঝতে সমস্যা হয় তোমরা হচ্ছে ভিডিওটা একটু ব্যাকে নিয়ে আবার তোমরা স্টার্ট করো, যদি 3-4 বার দেখো তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ওকে, আমরা চলে যাই এবার পরবর্তী স্লাইডে। প্রথমে ঘতে কি বলছে দেখি, মিসেস সায়রা বানুকে তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখার পরামর্শ দিবে। তাহলে কোন ব্যাংকে টাকা জমা রাখবে, সিম্পলি যে ব্যাংক থেকে টাকা বেশি পাবে সেই ব্যাংকে আমরা কি টাকাটা জমা রাখবো। ওকে, কুশিয়ারা ব্যাংক 8 বছর পর তাকে এত টাকা প্রদানের নিশ্চয়তা দিল। দেখো এখানে কিন্তু 10 বছর আর এখানে হচ্ছে 8 বছর, দোনো দিকে কিন্তু ফিউচার ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। যদি বছর দোনোটা সেম থাকতো তাহলে আমরা কি করতাম, আমরা হচ্ছে ফিউচার ভ্যালুটাকে দেখে কি করতাম, একটা আনসার দিয়ে ফেলতে পারতাম, 2 লাইনে হচ্ছে আনসারটা দিয়ে ফেলতে পারতাম, ঠিক আছে। ধরো এখানে 8 বছরের জায়গায় 10 বছর আছে, তাহলে 10 বছর সমান হবে, ঠিক আছে। এটা হচ্ছে কথার কথা, আমি তোমাকে বুঝাই দিচ্ছি কীভাবে করবা যদি এখানেও 10 বছর থাকে, ঠিক আছে। এটা হচ্ছে 2 লাইনে করে ফেলতে পারবে তুমি, এত আহামরি তোমাকে ম্যাথ করতে হবে না, তুমি হচ্ছে একটা ডিসিশন দিয়ে ফেলতে পারবে। ধরো এখানে 10 বছর আছে, তাহলে তুমি কি করতা, এখানে একটা ফিউচার ভ্যালু দেওয়া আছে, এখানে একটা ফিউচার ভ্যালু দেওয়া আছে, তাহলে তুমি এই দুইটার মধ্যে সরাসরি কম্পেয়ার করে তুমি দেখাতে পারতো যে হচ্ছে এটার মধ্যে বেশি, সেজন্য হচ্ছে ওইটার মধ্যে হচ্ছে আমি ইনভেস্ট করবো, আর এটার মধ্যে কম দিচ্ছে সেজন্য হচ্ছে আমি এখানে ইনভেস্ট করবো না, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি ভেজালটা করছে, 8 বছর দিয়ে দিচ্ছে, তাহলে এবার হচ্ছে আমাদের কম্পেয়ার করতে একটু হুঁশিয়ার হওয়া লাগবে, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা কীভাবে করি, কি বলছে, মিসেস সায়রা বানুকে তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখার পরামর্শ দিবে। তাহলে আমরা ম্যাথে যাই। ওকে, এখানে দেখো ফিউচার ভ্যালু বের করলো সেমভাবে 8 দিয়ে বের করলো, ঠিক আছে না। এখান থেকে কী করছে, ওরা আয়ের মানটা বের করছে, আয়ের মান বের করছে, ঠিক আছে না। কারণ হচ্ছে দেখো যখন দুই বছরের মানে কি বলবো, দুই রকম মেয়াদের প্রকল্প আর কি, হ্যাঁ। তুমি একটা থেকে 5 বছর পর পাচ্ছ, আর এটা থেকে হচ্ছে 10 বছর মেয়াদের পাচ্ছ, তখন তোমার কিসের মধ্যে তুলনা করতে হবে, তখন তো তুমি টাকা দিয়ে তুলনা করতে পারবে না, কারণ হচ্ছে একটাতে সময় কম, একটা হচ্ছে সময় বেশি, ঠিক আছে না। তাহলে তোমাকে তুলনা করতে হবে আয় দিয়ে, অর্থাৎ ইন্টারেস্ট রেটটা দিই, অর্থাৎ আয়ের মান যেটা বেশি হবে তুমি সেটাতে ইনভেস্ট করবা, ঠিক আছে। এখান থেকে আয়ের মান কত পেলাম আমরা, 9%, ঠিক আছে। আয় কীভাবে বের হবে সেটা আমরা প্রিভিয়াস কোয়েশনে দেখছি। দেখো এখানে আয় হচ্ছে 8% আর এখানে আয় হচ্ছে 9%, তাহলে কোন ব্যাংকে টাকা জমা রাখবে, অবভিয়াসলি যেটা থেকে 9% পাচ্ছে, অর্থাৎ কি কুশিয়ারা ব্যাংকে সে ইনভেস্ট করবে, ঠিক আছে। ওকে, এবার আসো যশোর বোর্ড 2022 অর্থের সময়মূল্য কি, সুযোগ ব্যয় বলতে আমরা কি বুঝি সেগুলো আমরা আলোচনা করছি, ঠিক আছে। সো আমরা সরাসরি গ আর ঘতে যাব। গ আর ঘতে কি জানতে চাইছে দেখি, ঘতে জানতে চাইছে জনাব তানভীরে ঋণের কিস্তির পরিমাণ বের করতে বলছে, ঠিক আছে। ঋণের কিস্তির পরিমাণ সূচি হলে কি হতো, আমাদের ছক করতে হতো, এখানে হচ্ছে পরিমাণটা বের করতে বলছে, অ্যামাউন্টটা বের করতে বলছে। তাহলে জনাব তানভীর গাড়ি ক্রয়ের জন্য লিজিং কোম্পানি হতে 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন, তাহলে ও 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছে, এটা কি প্রেজেন্ট ভ্যালু। ওকে, প্রেজেন্ট ভ্যালু। ঋণের সুদের হার হচ্ছে 10%। আগামী 4 বছর ব্যাপী তিনি প্রত্যেক বছর শেষে সমপরিমাণ টাকা ঋণের কিস্তি হিসাবে পরিশোধ করবেন, ঠিক আছে। সমপরিমাণ টাকা ঋণের কিস্তি হিসাবে পরিশোধ করবে। তাহলে আচ্ছা, আমরা তো এতক্ষণ ধরে অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করছি, ঠিক আছে, তোমরা অনেক কিছু দেখছো, তাহলে এখানে তোমরা বলো তো কোন সূত্রটা ইউজ হবে, তোমরা একটু গ্যাস করো। এখানে ওকে অ্যানুইটির সূত্র হবে, ঠিক আছে, অ্যানুইটির সূত্র হবে, কিন্তু অ্যানুইটির সূত্র কোনটা হবে, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, আই মিন অর্ডিনাল অ্যানুইটি, যেহেতু বছর শেষে দেওয়া আছে তাহলে এটা হবে কোনটা, অর্ডিনাল অ্যানুইটির সূত্রটা হবে, ঠিক আছে। অর্ডিনাল অ্যানুইটির সূত্রটা লিখলাম আমরা,
অর্ডিনাল অ্যানুইটি সূত্রটা লিখলাম, ঠিক আছে। তারপর এগুলো তো দেয়া আছে, দেখো দেয়া আছে, এগুলো সবাই লিখতে পারে। এই সূত্রটা লেখার সময় অনেকে গড়বড় করে দেবে, কেউ লিখবে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউ, আবার কেউ কেউ লিখবে প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনাল অ্যানুইটি, ঠিক আছে। তাহলে যারা এটা সূত্র সুন্দরভাবে লিখতে পারবে তারাই হচ্ছে মানে আনসারটা পাবে আর কি। সো এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে, অর্ডিনাল অ্যানুইটি নাকি অ্যানুইটি ডিউ। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, এখান থেকে এর মানটা বের করতে হবে আমাদেরকে, ঠিক আছে না। আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে, এনের মানও দেওয়া আছে, তাহলে আমাদেরকে অ্যানুইটির মানটা বের করতে হবে। অ্যানুইটির মান কত পাইলাম, 1,57,000 সামথিং পাই গেলাম, ঠিক আছে। এবার ঘতে কি বলছে দেখি আমরা। ঘতে বলছে জনাব তানভীরের ঋণ পরিশোধের সূচি তৈরি করতে হবে, ঠিক আছে না। তাহলে ঋণ পরিশোধ সূচি তৈরি করে বিভিন্ন বছরের সুদের পরিমাণ দেখাও। আমাদের সিম্পলি কী করতে হবে, ঋণ পরিশোধের সূচিটা বের করা লাগবে। ওকে, তাহলে এগুলো তো আমরা করে আসছি, এখন আশা করি তোমরাও পারবা। তবুও আমি একটু রিক্যাপ করে যাই, তাহলে তোমাদের আর একটু ভালো মনে থাকবে আর কি। ওকে ফাইন, তাহলে এখানে কি বলছে, বছর শেষে কিস্তির পরিমাণ এটা। ধরো বছর শেষে কিস্তির পরিমাণ এটা কেন বলো তো, এটা করতে আসছে, এটা হচ্ছে গয়ের মধ্যে হচ্ছে আমরা অ্যানুইটির মানটা বের করলাম না, এর মান, সেটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে প্রত্যেক বছর সেম থাকবে, ঠিক আছে। বছরের শুরুতে 5 লক্ষ টাকা, সুদের হার দেওয়া আছে 10%। বছরের শুরুতে এবার আমরা লিখলাম বছরের শুরুতে দেওয়া আছে কত, 5 লক্ষ টাকা। আমাদের ঋণের কিস্তি কত বের করছি আমরা, কত থেকে এই অ্যামাউন্টটা বের করছি, এই অ্যামাউন্টটা লিখলাম। তাহলে সুদের পরিমাণটা কীভাবে বের করব, যেটা বছরের শুরুতে আছে কিস্তির পরিমাণ, ঋণের পরিমাণটা আছে, সেটার উপর আমরা ইন্টারেস্ট রেটটা দিয়ে গুণ দিলে আমাদের সুদের পরিমাণটা বের হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সুদের পরিমাণ বের করলাম। এবার কি হবে, কিস্তির পরিমাণ থেকে সুদের পরিমাণ বাদ দিলে আমাদের আসলের পরিমাণটা বের হবে। কারণ কি, সুদ আসল একসাথে থাকে কিস্তির মধ্যে। আর এটা সুদটা বাদ দিলে কিভাবে আসলটা বের হবে সেটা আমরা তোমাকে ইকুয়েশন দিয়ে কিন্তু দেখাইছিলাম গত ক্লাসে। সো ওই তোমরা হয়তো বুঝছো, তোমরা আশা করি বুঝছো, বুঝারই কথা, এটা সিম্পল জিনিস। ওকে, তারপর বছর শেষে ঋণের পরিমাণ বের হলো। তারপর বছর শেষে যেটা ঋণের পরিমাণ আছে সেটা পরবর্তী বছরের শুরুতে ঋণের পরিমাণ, ঠিক আছে। কিস্তির পরিমাণ বের করলাম, সুদের পরিমাণ বের করলাম, এরকম করে বাকি চারটা করতে হবে। এরপর আমি কি বলছিলাম হচ্ছে বছরের লাস্টে যদি 0 না আসে তাহলে অঙ্ক ভুল, 0 আসাই লাগবে, ঠিক আছে। কারণ হচ্ছে তোমার কিস্তি দিতে দিতে তোমার ঋণের পরিমাণটাকে অবশ্যই 0-তে নিতে হবে। যদি 0-তে না যায় তাহলে তোমাকে তো কিস্তি দিতেই থাকতে হবে, ঠিক আছে না। এটাই হলো কাহিনী। এবার আমরা কি করব, আমরা পরবর্তী স্লাইডে যাই, পরবর্তী একটা কোয়েশ্চেন দেখি। যশোর বোর্ড 2022 এটা কি বলছে, নগদ প্রবাহ কি, চক্রবৃদ্ধিকরণ বলতে কি বোঝায়, এগুলো আমরা দেখছি, ঠিক আছে। সো এগুলো নিয়ে আর ঘাটাঘাটি করতেছি না। আর আমরা এখন শুরু করব গ, উদ্দীপকের আলোকে যমুনা ব্যাংকের সুদের হার নির্ণয় করো। দেখো তোমরা কিন্তু একটা বিষয় দেখছো, এগুলো কিন্তু মানে একই রকম অঙ্ক প্রত্যেকটা বোর্ডে রিপিট হচ্ছে। তাহলে তোমাদেরকে এই অঙ্কগুলো বারবার করতে হবে, কারণ হচ্ছে এই অঙ্কগুলো হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। সুদের হার নির্ণয়, এনের মান নির্ণয়, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এগুলো তোমরা বাদ দিতে পারবে না। আর যেগুলো বোর্ড কোয়েশ্চেন আসছে সেগুলো হচ্ছে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে হচ্ছে তোমাদের কমন পড়ে যাওয়ার সুযোগ থাকবে, ঠিক আছে। তাহলে যমুনা ব্যাংকের সুদের হার নির্ণয় করতে বলছে আমাদেরকে। ওকে, চলো আমরা হচ্ছে উদ্দীপকটা পড়ি। জনাব রাকিব জমি বিক্রি করে 5 লক্ষ টাকা পেলেন। ওকে, এটা কি প্রেজেন্ট ভ্যালু আমাদের, যা ব্যাংকে 10 বছরের জন্য স্থায়ী হিসাব খুলে জমা রাখার সিদ্ধান্ত নিলেন। ওকে, এনের মান কত আমাদের 10, ফাইন। তিনি জানতে পারলেন যমুনা ব্যাংকে জমা রাখলে 5 বছর শেষে কি হবে, 7 লক্ষ টাকা পাবেন। অন্যদিকে সুরমা ব্যাংক থেকে 4 বছর শেষে 6,50,000 টাকা পাবেন, ঠিক আছে। ওকে, তাহলে কি বলছে আবার দেখো, জমি বিক্রি হচ্ছে 5 লক্ষ টাকা, যা ব্যাংকে 10 বছরের জন্য স্থায়ী হিসাব খুলে জমা রাখার সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে দুইটা আমাদেরকে ব্যাংকের কথা বলছে, একটা যমুনা ব্যাংকের কথা, একটা হচ্ছে সুরমা ব্যাংকের কথা। তাহলে এখানে হচ্ছে আমাদের কোনটা বের করতে হবে, যমুনা ব্যাংকেরটা, অর্থাৎ 1 নম্বরটা, ঠিক আছে। এখান থেকে সুদের হার কীভাবে নির্ণয় করবো, দেখো 5 বছর দেওয়া আছে, অর্থাৎ এনের মান দেওয়া আছে, বছর শেষে
অর্থাৎ 5 বছর শেষে কত পাবে সেটাও দেওয়া আছে, অর্থাৎ কি ফিউচার ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করে করতে পারবো বলো তো? এই সূত্রটা ইউজ করে আমরা করতে পারি না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের সব কিছুই দেওয়া আছে, ঠিক আছে? আমাদের এগুলো প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, এন এর মান দেওয়া আছে, আমরা সিম্পলি এখানে এগুলা করতে পারবো। দেখো একটা কথা খেয়াল করো, একটা বিষয় খেয়াল করো, যখন বলবে জমাকৃত টাকার দ্বিগুণ হয়ে গেছে, তখন কিন্তু আমরা 69 বিধি বা 72 বিধি অনুসারে করতে পারবো। কিন্তু কখন? যখন বলবে 6 মাস চক্রবৃদ্ধি আর হচ্ছে কি বার্ষিক চক্রবৃদ্ধি, ঠিক আছে না? আর অন্যান্য ক্ষেত্রে হচ্ছে এই সব সূত্র থেকে হচ্ছে তোমাকে আয়ের মানটা বের করা লাগবে। ওকে, তাহলে হচ্ছে আমরা আয়ের মানটা পেয়ে গেলাম 6.96%। ওকে, সিম্পল একটা ম্যাথ। তারপর আসো আমরা ঘ নম্বরটা দেখি, ঠিক আছে? ঘ নম্বরটা দেখি, জনাব রাকিবের কি বললো, জনাব রাকিবের কোন ব্যাংকে অর্থ জমা রাখা উচিত? সিম্পলি যে ব্যাংক থেকে বেশি টাকা পাবে সেই ব্যাংকে তাকে ইনভেস্ট করতে হবে। কিন্তু এখানে দেখো, এখানে বলছে কি 5 বছর শেষে, আর একটা হচ্ছে 4 বছর শেষে, ঠিক আছে? 6,50,000 টাকা পাবেন, ঠিক আছে না? তাহলে এখানে কিন্তু বছর কিন্তু এক না, বছর কিন্তু ভিন্ন ভিন্ন, দুই বছর মানে ভিন্ন ভিন্ন মেয়াদি হচ্ছে প্রজেক্ট। তাহলে আমাদেরকে কি বের করা লাগবে? অবভিয়াসলি আমাদেরকে আয়ের মানটা বের করা লাগবে, ঠিক আছে না? আয়ের মান যেটাতে বেশি হবে আমরা সেটাতে ইনভেস্ট করব। ওকে, আমরা কিন্তু গতে একটা যমুনা ব্যাংকের সুদের হারটা নির্ণয় করে ফেলছি, আমরা ইন্টারেস্ট রেটটা বের করে ফেলছি। এবার হচ্ছে আমাদের অন্য যে ব্যাংকটা আছে, অন্য ব্যাংকের নাম কি? সুরমা ব্যাংক সম্ভবত, হ্যাঁ সুরমা ব্যাংকের মধ্যে আয় কত হচ্ছে সেটা হচ্ছে আমরা বের করব, ঠিক আছে? ওকে, দেখো এগুলা ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, এন, এগুলো হচ্ছে আমাদের দেওয়া আছে, ঠিক আছে না? আমরা জাস্ট সূত্র বসাইলাম, সূত্রের মধ্যে মানগুলো বসাইলাম, আর এখান থেকে হচ্ছে আয়ের মানটা বের করতে হবে। আয়ের মানটা কীভাবে বের করতে হবে এটা আমি গত কোয়েশনে দেখাচ্ছি, গত না 2-3টা কোয়েশন আগে দেখাইছি। তো তোমরা আশা করি ওই ম্যাথটা বুঝছো। ওই ম্যাথটা যদি বুঝো এগুলো হচ্ছে কোনো ব্যাপার না, ঠিক আছে? এগুলো খুব ইজিলি করতে পারবা। হ্যাঁ, এগুলো হচ্ছে খুব ইজিলি করা যাবে, এগুলো কোনো সমস্যা হয় না। ওকে, তাহলে আয়ের মানটা আসছে এত পার্সেন্ট বা 6.779%। তাহলে সুরমা ব্যাংক দিচ্ছে আমাকে 6.779%, আর যমুনা ব্যাংক দিচ্ছে 6.96%। তাহলে কার সুদের হার বেশি? অবভিয়াসলি যমুনা ব্যাংক। তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে? যমুনা ব্যাংকে কি ইনভেস্ট করতে হবে। আর এই যে একটা বললাম ইনভেস্ট করা লাগবে, কারণ হচ্ছে যমুনা ব্যাংকে কি সুদের হারটা বেশি, তুমি হচ্ছে সেটা হচ্ছে নিচে একটু করে লিখে দিবা, প্রয়োজন হলে তফাৎ করে দেখাই দিলা। তফাৎ করে দেখাই দিলে সেটা হচ্ছে একটু বেটার হয় আর কি। তুমি একটা থেকে একটা মাইনাস করে দেখাই দিলা যে কত বেশি পার্সেন্ট হচ্ছে সুদটা দিচ্ছে, তাহলে এটা হচ্ছে মোর একুরেট হয়। তাহলে তোমার আর নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না, কোনো টিচারই তোমার কোনো নাম্বার কাটতে পারবে না, ঠিক আছে? ওকে, এবার আসলে আমরা বরিশাল বোর্ড 2022টা নিয়ে আলোচনা করি। এখানে কি বোঝো? অর্থের সময়মূল্য বলতে কি বোঝো? আর এরপরে হচ্ছে বর্তমানের নগদ অর্থ পছন্দের কারণগুলো কি কি, ঠিক আছে? নগদ অর্থের পছন্দের কারণগুলো হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমরা সবাই জানো কারণগুলো কি কি। একটা হচ্ছে মুদ্রাস্ফীতি, আর একটা হচ্ছে অনিশ্চয়তা, একটা হচ্ছে ভোগ অগ্রাধিকার, একটা হচ্ছে বিনিয়োগের সুযোগ। দেখো মুদ্রাস্ফীতি কেন? বর্তমানে নগদ অর্থ পছন্দের কারণ, ঠিক আছে না? মুদ্রাস্ফীতি, যেমন ধরো তুমি 10 টাকা দিয়ে আজকে যেটা কিনতে পারতেছো, মুদ্রাস্ফীতির কারণে সেটা তোমাকে 20 টাকা দিয়ে কিনতে হবে। তাহলে তুমি যদি আজকে 10 টাকাটা পেয়ে যাও, তাহলে তোমার কি, তোমার লাভ বেশি হচ্ছে না? তুমি ওই জিনিসটা কিনে ফেলতে পারতেছো, সেজন্য হচ্ছে প্রেজেন্ট ভ্যালুটার অগ্রাধিকার বেশি। এরপর কি অনিশ্চয়তা, ঠিক আছে? ওই জিনিসটা আগামী বছর থাকবে নাকি থাকবে না, বা ওই জিনিসটার দাম যে বাড়বে কি বাড়বে না সেটা তুমি জানো না, সেজন্য হচ্ছে তোমার নগদ অর্থ বর্তমানে মানে হচ্ছে কি অনিশ্চয়তার কারণে হচ্ছে এটা পছন্দ আর কি, ঠিক আছে না? তাহলে যদি তোমার কাছে ওই টাকাটা বর্তমানে থাকে, তাহলে তুমি হচ্ছে ওই জিনিসটা তুমি এই বছরই কিনতে পারবা বা এখনই কিনতে পারবা, ঠিক আছে? ভোগ অগ্রাধিকার, যেমন ধরো আমরা হচ্ছে ধরো তুমি কোথাও কাছে খেতে যাবো, যেমন ধরো আমি আমার কথা বলি, আমি যখন ফ্রেন্ডদের সাথে ধরো আলোচনা করতেছি আর কি, হ্যাঁ কাছে খেতে যাবো, আমরা এদিন কাছে খেতে যাই, ঠিক আছে? ওই দিন আমাদের কোনো পরীক্ষা নেই বা কোনো ক্লাস নেই বা ক্লাস একটু কম আছে, সো আমরা ওই দিনই কাছে খাইতে যাবো, ঠিক আছে না? কিন্তু আমি বলি যে হচ্ছে ক্লাস তো চলবেই,
সমস্যা নেই, ক্লাসের ফাঁকে করে একটু করে গিয়ে কাছে খেয়ে আসি। ওকে, এটাই হচ্ছে ভোগ অগ্রাধিকার, অর্থাৎ তুমি পরে খাইতে না চাই তুমি আজকেই খাইতে যাচ্ছ, সেটা হচ্ছে ভোগ অগ্রাধিকার। ঠিক আছে, এরপর হচ্ছে আরেকটা কি, বিনিয়োগ সুযোগ। বিনিয়োগ সুযোগ, বিনিয়োগ সুযোগ কোনটা? ধরো তোমার কাছে আজকে টাকা থাকলে তুমি একটা জায়গায় বিনিয়োগ করতে পারতেছো, তুমি 10 বছর পরে টাকাটা নিয়ে বিনিয়োগ করবা, ততদিনে হয়তো শেয়ারটার দাম বা তোমার প্রোডাক্টটার দাম বা তুমি যেখানে ইনভেস্ট করবা, তুমি যে জমিতে ইনভেস্ট করবা সেই জমির দাম অনেক বেড়ে যেতে পারে। তাহলে সেজন্য হচ্ছে বিনিয়োগ সুযোগ। এটার কারণেও কি, নগদ অর্থ মানে বর্তমানে নগদ অর্থ হচ্ছে পছন্দ। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে কী কী লিখছে হচ্ছে আমরা দেখি। মুদ্রাস্ফীতির কারণে ভবিষ্যতের অর্থ ক্রয় ক্ষমতা হ্রাস পায়, অনিশ্চিত ভবিষ্যতের তুলনায় বর্তমান অধিক নিশ্চিত ও নিরাপদ, বর্তমানের ভোগ থেকে প্রাপ্ত উপযোগিতা ভবিষ্যতের চেয়ে বেশি হয়। তাছাড়াও অনিশ্চয়তার কারণে ভবিষ্যতে ভালো বিনিয়োগ সুযোগ নাও আসতে পারে। এসব কারণে বর্তমানে নগদ অর্থ ভবিষ্যতের নগদ অর্থের তুলনায় পছন্দনীয়। তাহলে আমি যা তোমাদেরকে বলছি সেগুলো সব সংক্ষেপ করে হচ্ছে এখানে সুন্দর করে গুছাই লিখেছে। ওকে, তাহলে তোমরা এইভাবে সুন্দর করে গুছাই লিখবা। ঠিক আছে, কেন পছন্দ প্রথমে লিখবা, কোনটা কোনটা পছন্দ। ঠিক আছে, দেখো এখানের মধ্যে কিন্তু টেকনিক আছে। 2 নম্বরের মধ্যে কী লিখছে দেখো, বর্তমানে নগদ অর্থ পছন্দের কারণগুলো কি কি। তুমি যদি শুধু কারণগুলোই লিখে আসো তাহলে তোমাকে 2 নম্বর দেবে না, কারণ হচ্ছে 2 নম্বর দেওয়ার জন্য হচ্ছে তোমাকে একটু ব্রডলি লিখতে হবে আর কি। যেমন ধরো এক নম্বরের জন্য তুমি 1 লাইন লিখো, ঠিক আছে, এটা ওকে। কিন্তু 2 নম্বরের জন্য যদি তুমি 1 লাইন লিখো তাহলে কি তোমার সাথে মানে এটা একটা ইনজাস্টিসের ব্যাপার না, যদি তোমাকে এখানে 2 দেয়। কারণ তুমি কতে এক লাইনের জন্য হচ্ছে 1 নাম্বার পাচ্ছ, এরপর 2 নাম্বারের জন্য যদি মানে 1 লাইন লিখে যদি আবার 2 নাম্বার পাও তাহলে সেটা তো একটু ইনজাস্টিস হয়। সেজন্য হচ্ছে তোমাকে একটু ব্রডলি লিখতে হবে। কারণ ব্রডলি কোনটা লিখবা, তুমি যদি এমনি মানে অপ্রাসঙ্গিক কিছু আনো তাহলে তুমি নাম্বার পাবা না, তোমাকে হচ্ছে প্রাসঙ্গিক লিখতে হবে। অর্থাৎ অপছন্দের কারণগুলো সম্পর্কে তুমি হচ্ছে একটু ডিটেলসে লিখে দেবা, তাহলে কি হবে, তুমি ফুল মার্কসটা পেয়ে যাবে ইজিলি। ঠিক আছে না? এবার হচ্ছে আমরা গ নম্বরটা শুরু করতেছি। গ নম্বরের মধ্যে কি জানতে চাইছে, গ নম্বরের মধ্যে হচ্ছে জানতে চাইছে উদ্দীপকে উল্লিখিত সঞ্চয়পত্র হতে প্রাপ্ত মুনাফার বর্তমান মূল্যটা কত। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা দেখো আমরা হচ্ছে উদ্দীপকটা পড়ি এবার। ওকে, মিসেস সুরমা আক্তার তার পিতার নিকট হচ্ছে 50 লক্ষ টাকা পাইলো, সেটা কি প্রেজেন্ট ভ্যালু আমাদের। ওকে, উপহারস্বরূপ পেলেন, উক্ত টাকা বিনিয়োগের জন্য তার নিকট 2টি বিকল্প রয়েছে। প্রথমটা হচ্ছে পারিবারিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করা, সেখানে থেকে তিনি মাসিক 35,000 টাকা করে মুনাফা পাবেন এবং 5 বছর পর তিনি 50 লক্ষ টাকা সম্পূর্ণ ফেরত পাবেন। তাহলে আমাদেরকে কি বলছে হচ্ছে যে মুনাফাগুলো পাচ্ছে সেই মুনাফাগুলোর বর্তমান মূল্যটা বের করতে বলছে আমাদেরকে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, সিম্পলি হচ্ছে দেখো এখানে হচ্ছে কি বললো, মাসিক 35,000 টাকা করে মুনাফা পাচ্ছে, তাহলে ওর যদি আমরা কত, তাহলে 1 বছরে কত পাচ্ছে, 35,000 গুণ 12। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা 1 বছরেরটা পেয়ে যাব। এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ দিই তাহলে আমরা 5 বছরেরটা পেয়ে যাব। সেটাকে যদি আমরা প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসি তাহলে হচ্ছে আমরা সিম্পলি কী করে ফেলতে পারবো, আমরা প্রেজেন্ট ভ্যালুটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে না? ওকে, দেখো এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে সুদের হার দেওয়া আছে, আয়ের মান, ওকে, এনের মান দেওয়া আছে 5 বছর, সঞ্চয়পত্র হতে প্রাপ্ত মুনাফা 35,000 দিয়ে 12কে কেন গুণ করলো, কারণ হচ্ছে এটা 1 বছরেরটা বের করছে। প্রত্যেক মাসে 35,000 গুণ 12, তাহলে 1 বছরেরটা বের হইলো। ঠিক আছে, গুণ 5, তাহলে 5 বছরেরটাও বের হয়ে গেল। 5 বছরে টোটাল এত টাকা পাবে। ঠিক আছে, তাহলে সেটার বর্তমান মূল্য আমাদেরকে বের করতে হবে। আয়ের মান কোথায় দেওয়া আছে, আয়ের মান কি দেওয়া ছিল, আমরা যেখানে পড়ছি সেখানে ছিল না, আয়ের মানটা ছিল না, আয়ের মানটা ছিল এখানে লাস্টে। তার সুযোগ ব্যয় ছিল 9%। ওকে, তাহলে আয়ের মান হবে 9%। এরপরে তুমি কি করবা, তুমি সিম্পলি জাস্ট মানগুলো বসাই দিবা, দেন তোমার এখান থেকে প্রেজেন্ট ভ্যালুটা বের হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এবার আসো ঘ নম্বরটা শুরু করি আমরা। ঘ নম্বরে কী বলছে, মিসেস সুষমার কোন বিকল্পটি গ্রহণ করা উচিত এবং কেন। ঠিক আছে, ওকে, পরবর্তী বিকল্পটা সম্পর্কে আমরা দেখি। পরবর্তী বিকল্পের মধ্যে কি বলছে, সোনালী ব্যাংকে 5 বছর মেয়াদি স্থায়ী আমানতে বিনিয়োগ করা, যেখান থেকে তিনি 5 বছর পর একত্রে এত টাকা পাবেন, তার সুযোগ ব্যয় হচ্ছে এত। তাহলে আমরা যদি কি করতে পারি, দেখো এখানে কি বলছে, 5 বছর মেয়াদি স্থায়ী আমানতে বিনিয়োগ করা, সেখান থেকে তিনি 5 বছর পর একত্রে
লক্ষ টাকা পাবে, তাহলে আমরা এখান থেকে এটার প্রেজেন্ট ভ্যালুটা বের করতে পারবো না? যদি আমরা প্রেজেন্ট ভ্যালু বের করতে পারি তাহলে হচ্ছে আমরা কী করতে পারবো, আমরা তুলনা করে তাহলে কোনটা থেকে কত আসতেছে সেটা হচ্ছে আমরা বের করতে পারবো আর কি। আচ্ছা, এখানে ফিউচার ভ্যালু দিয়ে করছে, দেখো অঙ্ক এটা দুইভাবে করা যাবে, ঠিক আছে না? প্রেজেন্ট ভ্যালু বের করতে পারো তুমি, ধরো যে তুমি যে 70 লক্ষ টাকাটা পাচ্ছ, ঠিক আছে, সেটার বর্তমান মূল্য কত, এরপরে হচ্ছে তুমি যে মুনাফাগুলো পাবা সেটার বর্তমান মূল্য, এবং 5 বছর পর যে 50 লক্ষ টাকা সম্পূর্ণ ফেরত পাবা সেটার বর্তমান মূল্য বের করে যদি দেখো, প্রথমটার ক্ষেত্রে কী হবে, প্রেজেন্ট ভ্যালু দিয়ে যদি করো, প্রত্যেক মাসে 35,000 টাকা করে মুনাফা পাচ্ছ, ঠিক আছে, ওই সবগুলো মুনাফার বর্তমান মূল্য আমরা গতে বের করছি, ঠিক আছে, 5 বছর পর 50 লক্ষ টাকা পাবো, সেটার বর্তমান মূল্য বের করব, ঠিক আছে। তাহলে এই দুইটা যোগফল হচ্ছে এই টোটাল প্রকল্পের কি বর্তমান মূল্য। আর সেকেন্ডটার ক্ষেত্রে বর্তমান মূল্য কীভাবে বের করবো, সিম্পলি প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 + i⁴n দিয়ে করলে হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আরেক নিয়ম, মানে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু দিয়ে করার নিয়ম, ঠিক আছে, আশা করি বুঝছো। আর ফিউচার ভ্যালু দিয়েও করা যাবে, ঠিক আছে। ধরো ফিউচার ভ্যালু দিয়ে করলে কী হবে, এখানে হচ্ছে একত্রে 70 লক্ষ টাকা পাচ্ছে, ঠিক আছে, তাহলে 70 লক্ষটা দেওয়া আছে। আচ্ছা, আমরা হচ্ছে ফিউচার ভ্যালু দিয়ে করলে হচ্ছে এটা সহজ হবে, কেন বলি, ফিউচার ভ্যালু দিয়ে করলে হচ্ছে সহজ হচ্ছে কারণ হচ্ছে 70 লক্ষ টাকা দেওয়া আছে, একটার ফিউচার ভ্যালু দেওয়া আছে, তাহলে হচ্ছে আমাদের আরেকটার ফিউচার ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের কি হবে, আমাদের সিম্পলি এই দুইটার মধ্যে তুলনা করে আমরা একটা ডিসিশন দিয়ে ফেলতে পারবো, ঠিক আছে। এখানে সেম কাহিনীটা করছে, দেখো কি করছে, এখানে কি করলো, ফিউচার ভ্যালুটা বের করলো, ঠিক আছে না। ওকে, এটা কি, মিসেস সুষমার বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যের জন্য পারিবারিক সঞ্চয়পত্রে বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, ঠিক আছে, যেটা বলছি, মানে ওইটার ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করতেছে আর কি। প্রথম প্রকল্প যেটা সঞ্চয়পত্র ছিল, আমরা গতে যেটা প্রেজেন্ট ভ্যালু বের করছি সেটা হচ্ছে এখন ফিউচার ভ্যালুটা বের করা লাগবে, ঠিক আছে। ওকে, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমাদেরকে দেওয়া আছে, হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, এনের মান দেওয়া আছে এমপি মানে হচ্ছে কি, মানে মান্থলি প্রফিট যেটা আছে কি, হ্যাঁ, তাহলে 35,000 টাকা দিয়ে দিল, ঠিক আছে। এই পুরোটার হচ্ছে আমরা কি করব, ফিউচার ভ্যালুটা বের করব, ঠিক আছে। ফিউচার ভ্যালু বের করলাম 71 লক্ষ টাকা, ঠিক আছে। সঞ্চয়পত্রে আমাদের হচ্ছে 71 লক্ষ টাকা পাবো। আর যদি ব্যাংকে বিনিয়োগ করি, অর্থাৎ সোনালী ব্যাংকে বিনিয়োগ করলে হচ্ছে আমরা পাবো 70 লক্ষ টাকা। তাহলে কোনটার মধ্যে প্রফিট বেশি, অবশ্যই পারিবারিক সঞ্চয়পত্র যেটা আছে সেটার মধ্যে হচ্ছে বিনিয়োগ করলে আমরা বেশি প্রফিট পাচ্ছি। কত বেশি প্রফিট পাচ্ছি, 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকাটা হচ্ছে তুমি তফাৎ করে দেখাই দিলে আর কোনো মানে হচ্ছে আর কোনো খুঁটিনাটি, অনেক স্যার আছে না খুঁটিনাটি ধরে, তো ওরাও ধরতে পারবে না আর কি, ঠিক আছে। তুমি হচ্ছে 1 লক্ষ টাকা বেশি পাচ্ছ, সেটা তুমি এখানের মধ্যে লিখে দিবা। তাহলে এটুকুই ছিল, ওকে ফাইন, ওকে, তাহলে এই ছিল আমাদের অঙ্ক। এবার হচ্ছে থ্যাংক ইউ স্লাইড, অর্থাৎ হচ্ছে ক্লাসটা শেষ হয়েছে, তোমাদের চ্যাপ্টার 3 অর্থাৎ সময়মূল্য চ্যাপ্টারটা শেষ, ওকে, অর্থাৎ টেস্ট পেপার সলভিং ক্লাসটা শেষ। আশা করি তোমরা সবাই বুঝেছো, আর হচ্ছে আমি যতটুকু পারছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি একটা কথা তোমরা বলতে পারো যে আমি কেন এত বুঝাইলাম, ঠিক আছে। যেমন ধরো আমি যে স্যারগুলোর কাছে পড়ছিলাম ওই স্যারগুলো কিন্তু আমাদেরকে এত বুঝায়নি, ঠিক আছে। ওরা জাস্ট সূত্রটা দিয়ে বললো যে হচ্ছে এখানে এই সূত্রটা হবে, ওখানে ওই সূত্রটা হবে, তোমরা করে ফেলো, ওকে। কিন্তু আমি একটা এমন টিচার খুঁজতাম যে হচ্ছে আমাকে বুঝাবে, ওইখানে কী ঘটনাগুলো হচ্ছে সেটা আমাকে বুঝাবে, কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে আমি ওইরকম কোনো টিচার পাইনি। সো আমি চাই না যে হচ্ছে তোমরা ওইরকম কোনো একটা কিছু চাও, অর্থাৎ তোমরা বুঝতে চাও কিন্তু না বুঝে থাকো। এগুলো আমি বুঝছি, অনেক কিছু ঘাটাঘাটি করছি, সেজন্য হচ্ছে বুঝতে পারছি আর কি। যার কারণে হচ্ছে ফিনান্সটা আমার মোটামুটি আল্লাহর মতো সোজাই লাগে, ঠিক আছে। তাহলে ফিনান্স আমার বেশি কঠিন কিছু না, ইনশাল্লাহ তোমরা পারবা। জাস্ট হচ্ছে একটু সাহস রাখতে হবে, বুঝতে হবে, আর কোয়েশ্চেনটা হচ্ছে ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। কোয়েশ্চেন ভুল পড়ার কারণেও অনেক সময় কি হয়, আনসারটা ভুল হয়ে যায়, তখন তুমি বাসায় এসে কি করবা, আফসোস করবো, আর কিছু হবে না। তো বেটার হয় তুমি তখন আফসোস করাচ্ছে এখন বুঝে পড়ো, আর সুন্দরভাবে প্র্যাকটিস করো, আর কোয়েশ্চেনগুলোও একটু ভালো মতো পড়বা। এই ছিল তোমাদের জন্য আজকে এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী কোনো একটা টেস্ট পেপার সলভিং ক্লাসে।
ওকে, ততদিন ভালো থাকো। আল্লাহ হাফেজ।